গরু জবাই নিষিদ্ধ, গরু খাওয়া যাবে না। গরু জবাই নিষিদ্ধ হয় পশ্চিমবঙ্গে, মোদীকে গ্রেফতার করেছে পুলিশ। আজকে গরু কুরবানির বিষয়ে নতুন একটি ঘটনা ঘটে সরাসরি নরেন্দ্র মোদী বিপদে পড়ে। ওর এত বড় কলিজা কিভাবে হয় যে এবার কোরবানির ঈদে পশ্চিমবঙ্গে কোন পশু জবাই করতে দিবে না। পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে বলবো, দরকার পড়লে এবার কোরবানি শুভেন্দু অধিকারীকে দিয়েই শুরু করো। না খেয়ে থাকেন তো বর্ডারে কোনো ব্যবসা করেন না, ইন্ডিয়া থেকে একটা কিছু নিয়েন না। শুভেন্দু আপনার পা ধরবে যে বাবারে আমি তার তুলে নিচ্ছি, এই কাঁটাতারের বেলা তুলে নিচ্ছি, তোরা কি চাস তাই দিব। খালি ধৈর্য ধরে একটা বছর ভারতের কোনো পণ্য ঢুকতে দিন না। ভারত আমাদের চূড়ান্ত দুশ্মন, মুসলমানের দুশ্মন, যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে নরেন্দ্র মোদী আর এই শুভেন্দুর মতো খাটাস। আজকে হৃদয় রক্তক্ষরণ হয়, মুসলমান বাঘের মতো গর্জন দিয়ে 1 ঘন্টা বাঁচতে চায়, বিড়ালের মতো মুসলমান 100 বছর বাঁচতে চায় না। এটা মুসলমানের ইমানই মুজিজা। ভারতের সেনাপ্রধান বলেছেন পাকিস্তান নামক কোনো দেশ নাকি পৃথিবীর মানচিত্রে থাকবে না। আমরা কয়েকদিন আগে কিন্তু দেখলাম পাকিস্তানের পেদানি খেয়ে ভারতের বর্ডার গুলাতে কিভাবে হিন্দুস্তানি গুলা মরল, কিভাবে মানে আমরা যে কুরবানি দেই, ওই যে কুরবানি গুলা যে পাকিস্তানের সেনাবাহিনীরা করলো কাশ্মীর সহ, এই কথাটা ভুলে গিয়েছে এত তাড়াতাড়ি। বাংলাদেশের বিরাট একটা উপকার করছে। কিভাবে উপকার করছে জানেন? আপনি যখনই বলবেন জয় শ্রীরাম, তখন যদি আপনি বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, তাইলে না ভাই লোহাই কাটলো। লোহা দিয়েই তো লোহাকে কাটতে হয়, অন্য কিছু দিয়ে কাটতে পারবেন না। যার জন্য বললাম বিরাট বড় উপকার কইরা দিছে। প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েই পশু কুরবানি নিষিদ্ধ করে দিয়েছে। প্রিয় দর্শক, এই নিষিদ্ধকরণের পর এই মুহূর্তে বাংলাদেশ এমন একটি সিদ্ধান্ত নিতে চলেছে, বিশেষ করে একজন রাজনৈতিক বিশ্লেষক তো ইতিমধ্যেই বলে ফেলেছেন ভারতের সাথে আমাদের সকল সম্পর্ক ছিন্ন করা উচিত। যেহেতু সেখানে আমাদের জাতি ভাই ভালো নেই, সেখানে মুসলমানেরা ভালো নেই, সুতরাং বাংলাদেশ থেকে আমাদের এইটুকু দায়িত্ববোধ আছে যে ভারতীয় সকল পণ্য বয়কট করা উচিত। দর্শক, এই বিশ্লেষকের মতামতের সাথে আপনি কি একমত পোষণ করছেন যে বাংলাদেশের উচিত ভারতের সাথে সকল সম্পর্ক ছিন্ন করা এবং ভারতীয়দের উচিত বা ভারতীয় মুসলিমদের উচিত এই মুহূর্তে কুরবানি না দিয়ে 1 বছরের জন্য অপেক্ষা করা এবং নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী তাদের গোমাতাদের কি করে সেটি দেখার অপেক্ষা করা? সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এর সাথে সাথে এটি নিষিদ্ধ করায় বা কুরবানি নিষিদ্ধ করায় এই মুহূর্তে ভারতের অবস্থা কি সেটিও জানতে পারবেন। তো আমি আর বেশি কথা বাড়াবো না, এই ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। না খেয়ে থাকেন তো বর্ডারে কোনো ব্যবসা করেন না, ইন্ডিয়া থেকে একটা কিছু নিয়েন না। শুভেন্দু আপনার পা ধরবে যে বাবারে আমি তার তুলে নিচ্ছি, এই কাঁটাতারের বেলা তুলে নিচ্ছি, তোরা কি চাস তাই দিব। খালি ধৈর্য ধরে একটা বছর ভারতের কোনো পণ্য ঢুকতে দিন না। যত আমাদের বর্ডার এলাকার মানুষ আছেন রাত দিন পাহারা দেন যাতে ইন্ডিয়া থেকে একটা জিনিসও না ঢোকে। কি হয়েছে? 10টা গরু দিতাম, এবারে ভাগে গরু দিব। ইন্ডিয়ান গরু দরকার নেই। আল্লাহ কি আমাকে বলছে যে না তোমাকে গোটা গরুই দিতে হবে? আমার যা আছে তাই দিয়ে দিব। ইন্ডিয়ান গরু নিয়েন না। দেখ, ইন্ডিয়ার গরু যদি আপনি না নেন, গরুর ঘাস খাওয়ার মতো ঘাস পাবেন না। ওদের আম, এটা আম আমাদের এখানে বিক্রি না করলে কোথায় বিক্রি করবে বলেন তো? আমের কোনো কোল্ড স্টোরেজ নেই। পেঁয়াজ আমাদের এখানে বিক্রি না করলে ওদের কোনো কোল্ড স্টোরেজ নাই পেঁয়াজ রাখার। পেঁয়াজটাতে পিসা পেস্ট করে বরফ করবে, সে সব ফ্যাসিলিটিও কলকাতার নাই, আদার নাই, রসুনের নাই। তা আমার কাছে না দিলে কার কাছে দিবে? তখন আপনি বলেন শুভেন্দুকে, শুভেন্দু কাঁটাতারের বেড়া সরাও, না হলে আমি এগুলো কিছু নিব না। কলকাতার মানুষই এই শুভেন্দুই নিজের পার্টি চালাতে হবে না শুভেন্দুকে? দিল্লি টাকা দিবে? তাহলে এই আপনি যে পণ্যটা নিচ্ছেন ওখান থেকে চোরা কারবারির মাধ্যমে, সেই চোরা কারবারির টাকাটাই শুভেন্দুর পকেটে যাচ্ছে। সুতরাং চোরা কারবারিটা বন্ধ করেন। বিডিআরের ভাইদেরকে বলবো, আজকে যাদের নাম বিএসএফ, ভুলে যেন না আপনার ভাইদেরকেই, বিজিবির ভাইদের, আপনাদের ভাইদেরকেই, উত্তরসূরিদেরকেই সেদিন ইন্ডিয়া এসে হত্যা করে গেছে। সেই রক্ত এখন আপনাদের মধ্যে আছে। এই রক্তের বদলা নিতে শেখেন। সেই জন্যে ওই চোরা কারবারির টাকা দিলে টাকা নিয়েন না। একটা মশা মাছি পর্যন্ত বর্ডারের এপার আসতে দিন না। আর একটা মানুষ যেটা মারা যায়, আপনি এই দেশকে ভালোবাসেন না? বিজিবি, আপনি এই দেশের সন্তান না? আপনার লাগে না যে আপনার সন্তানকে মেরে ফেলে দিচ্ছে পাখির মতো? সো আপনার বন্দুক আপনাকে কেন দেওয়া হয়েছে? আপনাকে বন্দুক কি কারণে দেওয়া হয়েছে?
সো আপনার জবাবটা হবে গুলি না, আপনার জবাব হবে যাতে ওই বর্ডার থেকে একটা জিনিস এপারে না আসে। বাংলাদেশের যে যে কোম্পানি ইন্ডিয়ার সাথে ব্যবসা করে সে কোম্পানিকে বয়কট করার ডাক দেওয়া হোক। রাজনৈতিকভাবে, সামাজিকভাবে যারা ইন্ডিয়ার সাথে সম্পর্কিত আছে, যারা ইন্ডিয়া থেকে জিনিসপাতি নিয়ে এসে এদেশের মার্কেটকে ইন্ডিয়ার মার্কেটে পরিণত করছে, সেই সব ব্যবসায়িকদেরকে, হাতে গোনা কয়েকজন ব্যবসায়িক, তাদেরকে বয়কট করা হোক। তবে ভাই উপকার করছে, বাংলাদেশের বিরাট একটা উপকার করছে। কিভাবে উপকার করছে জানেন? আপনি যখনই বলবেন জয় শ্রীরাম, তার এগেনস্টে আপনি কি স্লোগান দিবেন বলেন তো? জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। জমলো না। আপনি যখন জয় শ্রীরাম বলবেন, তখন যদি আপনি বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, তাইলে না ভাই লোহাই কাটলো। লোহা দিয়েই তো লোহাকে কাটতে হয়, অন্য কিছু দিয়ে কাটতে পারবেন না। যার জন্য বললাম বিরাট বড় উপকার কইরা দিছে। তাদের ফেসটা আমরা দেখতে পাইছি, ভারতের চেহারাটা তখন দেখতে পাইছি। দেখেন কেমন গিট্টু মাইরা থুয়া গেছে ডক্টর ইউনূস। এই গিট্টু কেউ খুলতে পারতেছে না। গত 18 মাস ডক্টর ইউনূস যেভাবে সম্পর্ক রাখছে ওদের সঙ্গে, বর্তমান সরকার আইসা মিল মহব্বত করতে পারে নাই। কারণ ওই যে বলতাম না, ওয়ান ওয়ে রোডের মধ্যে ঢুকাই দিছে, ওইখান থেকে ইউটার্ন নিতে পারবে না তো, ওয়ান ওয়ে রোড। যার জন্য দেখেন এই যে সীমান্তের মধ্যে আমাদের নতুন সরকার আসছে প্রায় 3 মাসের কাছাকাছি, এর মধ্যে 3 জনকে তারা হত্যা করছে এই সীমান্তে। গত পরশুদিন রাত্রে একজনকে হত্যা করছে। তার মানে কি বুঝছেন? সম্পর্ক ভালো না, ভালো হইতে পারে না। কারণ কি জানেন? ওই যে ওয়ান ওয়ে রোডের মধ্যে ঢুকাই দিছে তো, নির্বাচনের 3 দিন আগে যেসব চুক্তিপত্র কইরা গেছে ডক্টর ইউনূস, ওই চুক্তি থেকে তো কেউ বাইর হইতে পারলো না। বাইর হইতে পারছে? ওই চুক্তি থেকে বাইর হওয়ার সুযোগ ছিল ভাই, 60 দিনের জন্য একটা দরজা খোলা ছিল। এই 60 দিনের মধ্যে ওই চুক্তি আপনি বাতিল করতে পারতেন। 60 দিন পার হয়ে গেছে, বর্তমান সরকারের বয়স 70-72 দিন হয়ে গেছে তো, আর বাতিল করতে পারবে না। যার জন্য সমস্ত দায়িত্ব এখন ডক্টর ইউনূসের ঘাড়ে। সবাই কিন্তু এখন ওই ডক্টর ইউনূসকে দোষারোপ করতেছে, কিন্তু ওই 60 দিনের সুযোগটা কেন নিলেন না? না নেওয়াতে কি বোঝা গেল? এখন ডক্টর ইউনূসের বিচার চায়। বাটপার ডক্টর ইউনূস। আপনি এই সরকারের বিরুদ্ধে কথা বলেন না কেন? এখন তো এই সরকার দেশ চালাইতেছে, হামের প্রবলেম হলে সরকার জবাব দিবে। আর ওই চুক্তিটা কেন বাতিল করা হলো না? সরকার জবাব দিবে। সরকার নিয়ে কোনো কথা বলেন না। কারণ ওই যে একটা টেলিফোন করছিল আপনারে, কেমন আছেন আনিস আলমগীর সাহেব, ওই যে পুতু হয়ে গেছেন, এত খুশি হয়ে গেছেন। ভাষণের নামটা মুখে নিতে এখন লজ্জা লাগে, তাই না? নিশ্চয়ই লজ্জা লাগে। না হলে ভাষণের নাম কেন আপনি মুখে নেন না? সরকারের নাম মুখে না নিয়া ওই যে সরকার চলে গেছে সব কিছুর জন্য সে দায়ী। আর বাটপার করে চিল্লান। ওই যে আলী রিয়াজ একজন আছে, সেও নাকি আরো বড় বাটপার। যে কোনো চ্যানেলে যায় ওই একই কথা বলে, শুনতে বিরক্ত হয়ে গেছি। কেন যে ওনাকে ডাকে জানি না। এবার প্রতিবেশী দেশ ভারতের বুকে আতঙ্ক ছড়াতে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এমন এক ব্যক্তিকে বসানোর পরিকল্পনা হচ্ছে, যার নাম শোনার পর মোদির রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। আজকের সবচাইতে গুরুত্বপূর্ণ খবর হলো তারেক রহমানের আসন্ন মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী পদে লুৎফুজ্জামান বাবরের নাম উঠে এসেছে। তো দর্শক, কেন তারেক রহমান হঠাৎ এমন সিদ্ধান্ত নিচ্ছেন তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। সেই সাথে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি চান স্বরাষ্ট্রমন্ত্রী পদে লুৎফুজ্জামান বাবরকে বসানো উচিত। যাই হোক, একটা সময় যাকে ফাঁসির সেলের অন্ধকার প্রকোষ্ঠে আটকে রেখে চিরতরে নিশ্চিহ্ন করার ঝক কষা হয়েছিল, সেই মানুষটি আজ ফিরে আসছেন দুর্দান্ত প্রতাপে। এটি হলো সরাসরি দিল্লির আধিপত্যের বুকে এক প্রলয়ঙ্কারী আঘাত। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী পদে লুৎফুজ্জামান বাবরের অন্তর্ভুক্তির এই প্রবল সম্ভাবনার কথা উঠে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী পদে লুৎফুজ্জামান বাবরের নাম রাজনীতির ময়দানে রীতিমতো এক ভূমিকম্পের জন্ম দিয়েছে। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর আর সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তার পদচারণার কথা ভারতের বুকে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে। 2013 সালের 18 নভেম্বর চরম বিতর্কিত 10ম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 66 সদস্যের এক বিশাল সরকার গঠন করেছিলেন। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আকারের দিক থেকে সেটি ছিল সবচেয়ে বড় মন্ত্রিসভা। তবে এবার সেই পুরনো রেকর্ড ভাঙার দ্বার প্রান্তে বর্তমান সরকার। ক্ষমতায় শোনা যাচ্ছে এক বিশাল রদবদলের পদধ্বনি। বর্তমান মন্ত্রিসভার সদস্য সংখ্যা 49 জন, যাদের বেশিরভাগই দাপ্তরিক কাজে একেবারেই নবীন। এই অনভিজ্ঞতার কারণে সরকারের দৈনন্দিন কার্যক্রমে আমলাতান্ত্রিক জটিলতার যে দুর্ভেদ্য দেয়াল তৈরি হয়েছে তা ভাঙতেই এবার তারেক রহমান এক সুদূর প্রসারী মেগা প্ল্যান হাতে নিয়েছেন। তবে দেশের রাজনৈতিক হিসেব নিকাশকে ম্লান করে দিয়ে পুরো দেশের নজর এখন আটকে আছে নেত্রকোনা 4-এর সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের দিকে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আমূল উন্নতি এবং প্রশাসনকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করার জন্য বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরিয়ে আনার বিষয়টি এখন আর কোনো সাধারণ গুঞ্জন নয়, এটি একটি বজ্রপাত। 2001 সালে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তিনি যেভাবে প্রশাসনকে নিজের হাতের মুঠোয় নিয়েছিলেন তা আজও রাজনৈতিক মহলে এক বিস্ময়। পুলিশ, গোয়েন্দা এবং পুরো রাষ্ট্রযন্ত্র চলত তার কড়া নির্দেশনায়।
আর ঠিক এ কারণেই বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সম্ভাব্য বিষয়টি নয়াদিল্লির জন্য এক সাক্ষাৎ যমদূতের বার্তার মতো। লুৎফুজ্জামান বাবর ভারতের কাছে কখনোই কোনো সাধারণ বিরোধী দলীয় নেতা নন, তিনি ছিলেন তাদের সবচেয়ে বড় ত্রাস। এর পেছনে মূল কারণ খুঁজতে গেলে ফিরে যেতে হবে 2004 সালের সেই শ্বাসরুদ্ধকর ইতিহাসে। ওই বছরের এপ্রিলে চট্টগ্রামের CUFL ঘাটে ধরা পড়া বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্রের চালানটি মূলত ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য নিয়ে আসা হচ্ছিল বলে ভারতীয় গোয়েন্দাদের দাবি। সেই চালানে থাকা হাজার হাজার অ্যাসল্ট রাইফেল, রকেট লঞ্চার এবং বিপুল পরিমাণ বিস্ফোরক ভারতের উত্তর পূর্বাঞ্চলের মানচিত্রটাই চিরতরে বদলে দেওয়ার ক্ষমতা রাখত। এই পুরো মেগা অপারেশনের নেপথ্যের কারিগর হিসেবে অভিযোগের তীর সরাসরি ছোড়া হয়েছিল তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের দিকে। ভারতের শ্রেকথা নীতি নির্ধারকদের তথ্য মতে ভারত সেই সময় বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভারতের বুকে দিল্লির আধিপত্যকে গুড়িয়ে দেওয়ার এক নিখুঁত ছায়াযুদ্ধ চালানোর ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন। ভারতের অখণ্ডতার জন্য এটি ছিল স্মরণকালের সবচেয়ে বড় হুমকি। বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে এমন দুঃসাহসিক রাজনৈতিক চাল দেওয়ার কারণে বাবর ভারতের চিরশত্রুতে পরিণত হন। আজ যখন সেই বাবর আইনি লড়াই জয় করে সপরদে সংসদে ফিরেছেন এবং পুনরায় তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর দপ্তরের দায়িত্ব দেওয়ার আলোচনা চলছে, তখন দিল্লির সাউথ ব্লকে আতঙ্ক ছড়িয়ে পড়াটাই স্বাভাবিক। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ভারতের খড়দারি চিরতরে বন্ধ করতে বাবর যে এক বিন্দু আপোষ করবেন না, তা তার অতীত ইতিহাসই বারবার প্রমাণ করে। পুলিশ সদস্যদের মধ্যে এখনো ভারতীয় নাগরিক আছে। ওই ফ্যাসিস্টের আমলে ভারত থেকে কিছু লোক এসে বাংলাদেশে তারা পুলিশে চাকরি নিয়েছিল। উদ্দেশ্য ছিল তাদের বাংলাদেশের আন্দোলনকারীদেরকে গুলি করে হত্যা করা। কারণ বাংলাদেশের একটা পুলিশ আরেকটা বাংলাদেশি ভাইকে গুলি করে হত্যা করতে ইতস্ত করবে, সেই জন্য মোদির তৈরি করা কলকাতা থেকে বাংলা ভাষায় পারদর্শী এমন কিছু লোক তারা বাংলাদেশের পুলিশে নিয়োগ দিয়েছিল। এদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। এদের ভুয়া ঠিকানা দিয়ে, তারা বাংলাদেশের ভুয়া ঠিকানা দিয়ে তাদের পরিচয় গোপন করে তারা বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন নামে তারা এই পুলিশে চাকরি নিয়েছিল। খোঁজ করে দেখুন, এই অসংখ্য পুলিশ সদস্য ভারতের এই নাগরিক কিন্তু বাংলাদেশে পুলিশে চাকরি করছে। তখন তাদের উদ্দেশ্য একটাই ছিল যে আন্দোলনকারীদেরকে গুলি করে হত্যা করবে, কারণ বাংলাদেশের একটা নাগরিক আর একটা নাগরিককে হত্যা করতে ইতস্ত করবে। সেজন্য মোদি কলকাতা থেকে কিছু পুলিশ সদস্য নিয়োগ দিয়েছিল এই বাংলাদেশি। এদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। আর এই পুলিশি সংস্কার এইভাবে যদি করতে হয় তাহলে এটা কঠিন হয়ে পড়বে। আমি একেবারে সহজ একটা ফর্মুলা দিচ্ছি যে পুলিশ সংস্কারের জন্য এখানে সবচেয়ে উত্তম হলো 2012 সাল থেকে বা 2010 সাল থেকে এ পর্যন্ত যত পুলিশে নিয়োগ দিয়েছে এদেরকে ডাইরেক্ট বাদ দিয়ে দিন। কারণ ওই সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা তারা যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে তারা ওই নিয়োগ দিয়েছিল তাদের দলীয় কর্মীদেরকে পুলিশে। সেজন্য আপনি যাচাই বাছাই করতে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে কী করছে না করছে ওই সময় এগুলো অনেক সময় লাগবে। একেবারে সহজ ফর্মুলা হচ্ছে আপনি 2010 সাল থেকে এই 24-এর 5 আগস্ট পর্যন্ত এর ভিতরে যত পুলিশ নিয়োগ হয়েছে একে ডাইরেক্ট বাদ দিয়ে দিন, দিয়ে নতুন করে নিয়োগ দিন। তখন একেবারে সহজ এবং এই সঠিকভাবে এটা সংস্কার হবে। আর ওই ফ্যাসিস্টের দোসর ভারতের দালাল সমস্ত এই পুলিশ সদস্য থেকে বাদ পড়বে। আর ওই সময় যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা তো একটাও বাংলাদেশের পুলিশ না, তারা হয় ছাত্রলীগ, আওয়ামী লীগ, আর এটা হয় ভারতের। তারা তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য নির্বিচারে গুলি চালানোর জন্য এই পুলিশ সদস্যদেরকে নিয়োগ দিয়েছিল। তাই এখন সময় এসেছে এদেরকে সংস্কার করুন। আর এই যাচাই বাছাই করে সংস্কার করার সুযোগ নাই। একেবারে ডাইরেক্ট এত সাল থেকে এত সাল পর্যন্ত যত পুলিশে নিয়োগ আছে সব ক্যান্সেল। বাংলাদেশকে নিজেদের অন্যতম শক্তিশালী এবং আধুনিক যুদ্ধবিমানের প্রযুক্তি হস্তান্তর করল পাকিস্তান, যার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী এক ঐতিহাসিক ও কৌশলগত পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে। কিন্তু প্রশ্ন হলো, কোনো বড় চুক্তি ছাড়া হঠাৎ এই কোটি ডলারের প্রযুক্তি কেন ঢাকাকে উপহার দিল পাকিস্তান? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। 24-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে শিথিলতা তৈরি হলেও উষ্ণতা বেড়েছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর মে মাসেই ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনীর মধ্যকার আনুষ্ঠানিক এয়ার স্টাফ টকস।
প্রতিরক্ষা খাতের আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়া এক প্রতিবেদনে বলছে, এই বৈঠকে যোগ দিতে পাকিস্তান থেকে এসেছিলেন দেশটির অপারেশনাল ডেপুটি চিফ অব এয়ার স্টাফ এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল। এই কৌশলগত প্রতিনিধি দলের আগমনের পেছনে গভীর বাণিজ্যিক ও ভূরাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। বৈঠকে পাকিস্তানের বিমান বাহিনীর কর্মকর্তারা JF-17 ব্লক 3 বিমানের বহুমুখী যুদ্ধ সক্ষমতার বিষয়টি বাংলাদেশের সামনে অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেন। বিশেষ করে 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া যুদ্ধকালীন পরিস্থিতিতে ফরাসি রাফাল বিমানের তুলনায় এই JF-17 থান্ডার কিভাবে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিল তার একটি তুলনামূলক যুদ্ধচিত্রও ঢাকার কাছে উপস্থাপন করা হয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে এই ধরনের প্রচারণা সরাসরি ক্রেতা দেশের মনস্তত্ত্বে প্রভাব ফেলে। পাকিস্তান যে সিমুলেটরটি বাংলাদেশে পাঠিয়েছে সেটি সাধারণ কোনো প্রশিক্ষণ ব্যবস্থা নয়, বরং সম্পূর্ণ যুদ্ধকালীন মান বজায় রেখে তৈরি একটি পূর্ণাঙ্গ JF-17 থান্ডার ব্লক 3 সিমুলেটর। এই সিস্টেমটির মাধ্যমে বাংলাদেশের পাইলটরা আসল যুদ্ধ বিমানে ওঠার আগেই যে কোনো মিশন বা অভিযানের বাস্তবসম্মত মহড়া দিতে পারবেন। যে কোনো দেশ যখন নতুন যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নেয় তখন পাইলট ও ইঞ্জিনিয়ারদের নতুন প্রযুক্তির সাথে মানিয়ে নিতে এবং দক্ষ করে তুলতে সবচেয়ে বেশি সময় লাগে। এই আগাম প্রস্তুতির ফলে পরবর্তীতে মূল ফাইটার জেটগুলো যখন বিমান বাহিনীতে যুক্ত হবে তখন আর পাইলটদের নতুন করে তৈরি করার বাড়তি কোনো সময় লাগবে না। বিশ্লেষকদের মতে এটি হতে পারে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আগামীতে হতে যাওয়া একটি সম্ভাব্য ফাইটার জেট ক্রয় চুক্তির প্রাথমিক এবং কার্যকরী একটি ভিত্তিপ্রস্তর। ভারতের সাথে বাংলাদেশের ভৌগোলিক ও রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মাঝে পাকিস্তানের এই অত্যাধুনিক প্রযুক্তি দেওয়ার সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে এক বড় ধরনের পরিবর্তনের সংকেত দিচ্ছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।